নমস্কার, শুভ দীপাবলি। আমি আপনাদের প্রবীর বিশ্বাস জানাচ্ছি স্বাগত আজকের অনুষ্ঠানে। দেখুন, আমরা আমাদের যে অনুষ্ঠানগুলো নিয়মিত আনি সেই অনুষ্ঠানগুলোতে একটু নতুনত্ব আনার চেষ্টা করছি, একটু ছোট করার চেষ্টা করছি। অনেকেই বলছেন অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে আপনার এপিসোড, আপনি ছোট করে আনুন, কথা রিপিট হয়ে যাচ্ছে, আমরা দর্শকদের ফিডব্যাক পাচ্ছি। তাই যাতে কথা রিপিট না হয় এবং অনুষ্ঠান যাতে দীর্ঘ না হয় সেই নজরও রেখে কিন্তু অনুষ্ঠানগুলো করছি। আমরা আজকে বলছিলাম রাহুল গান্ধীর কথা। রাহুল গান্ধীর অ্যামেচার পলিটিক্স আর চলছে না। রাহুল গান্ধীকে ভরসা করাটা দেশের মানুষের পক্ষে কতটা যুক্তিযুক্ত হবে সেই প্রশ্ন রাহুল গান্ধী স্বয়ং তুলে দিয়েছেন। দেখুন, বিহারে তিনি পদযাত্রা করলেন, বহু মানুষের আশা জাগলো বিহারে। বিহারে বহু মানুষ আশা করলেন এইবার বুঝি নীতিশবাবুর পরিবর্তন ঘটবে, কিন্তু কি হলো? পদযাত্রা শেষ করে বিহার নির্বাচনের ঠিক আগে তিনি বিদেশে বেড়াতে চলে গেলেন। এই যে তিনি মাঝে মধ্যেই বিদেশে বেড়াতে চলে যান বা কাজে যান, যে কোনো কাজে যান, এই যে সংগঠনের ঢিলেমি দেওয়া, দেখুন ভোট চোর গদ্দি চোর এই যে স্লোগান সারা দেশকে আন্দোলিত করেছিল, সারা দেশ আন্দোলিত হয়ে উঠেছিল এই স্লোগানে। কিন্তু তারপর স্লোগান দিয়ে রাহুল গান্ধী হাওয়া, তার আর খোঁজ নেই, তাকে দেশের পলিটিক্সে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রকম ভাবে পলিটিক্স হয়? পলিটিক্সের জন্য তো লেগে থাকতে হয়। আমরা আশা করেছিলাম রাহুল গান্ধী অতীতের যে ভুল ত্রুটি সেখান থেকে শিক্ষা নিয়ে হয়তো ভারতের মাটি কামড়ে পড়ে থাকবেন এবং তিনি যে বোম ফাটানো শুরু করেছিলেন ভোটার লিস্ট নিয়ে, সেই বোমগুলো একটার পর একটা ফাটবে, কিন্তু কোথায় কি? তিনি একটা করে বোম ফাটাচ্ছেন, বিদেশে চলে যাচ্ছেন, আবার একবার সংগঠন করছেন, বিদেশে চলে যাচ্ছেন। আপনাদের মনে থাকবে যখন কৃষি আন্দোলন হচ্ছিল দিল্লিতে সিংহ বর্ডারে, তখন রাহুল গান্ধীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। তিনি আন্দোলনকারীদের পাশে থেকেছেন, তিনি ট্রাক্টর নিয়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন সংসদ ভবনে। এইরকম বিভিন্ন রকমভাবে তিনি মানুষের সাথে জনসংযোগ করেছেন। ইদানিং আমরা দেখলাম কখনো তিনি মোটরসাইকেল গ্যারেজে যাচ্ছেন, কখনো সাধারণ মানুষকে বাড়িতে ডেকে খাওয়াচ্ছেন। এগুলো দেখলাম, আমাদের মনে হলো যে হ্যাঁ, ইন্দিরা গান্ধীর যোগ্য উত্তরসূরি একটা পাওয়া গিয়েছে। কিন্তু কোথায় কি? কিছুদিন এই ধরনের কাজ করার পর আবার কিছুদিনের জন্য তিনি ভ্যানিশ হয়ে যান। এই রকমভাবে ভারতের পলিটিক্স অন্তত হয় না। ভারতের রাজনীতি করতে গেলে এখানে মাটি কামড়ে পড়ে থাকতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধী দলনেত্রী যতদিন ছিলেন, দীর্ঘদিন মাটি কামড়ে বাংলাতেই পড়েছিলেন। কেন্দ্রের মন্ত্রী হয়েও তার মনটা ছিল বাংলার জন্য। তিনি বাংলার জন্য রেলের যা প্রকল্প করে গিয়েছেন, এখন পর্যন্ত আমি গনি খান চৌধুরীকে স্মরণে রেখেই বলছি, এখন পর্যন্ত কোনো রেলমন্ত্রী তার রাজ্যের জন্য এরকম করতে পারেননি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty. ফোন করুন 9163502850। ফলে মাটি কামড়ে পড়ে না থাকলে রাজনীতিতে ফসল তোলা সম্ভব না। রাহুল গান্ধী কিন্তু মাটি কামড়ে পড়ে নেই। তিনি একটা করে আন্দোলন করছেন, একটা করে বোম ফাটাচ্ছেন, তারপরে তিনি হাওয়া হয়ে যাচ্ছেন। এই হাওয়া হয়ে যাওয়াতে কংগ্রেসদের মধ্যেও কিন্তু একটা হতোদ্যম ভাব দেখা গিয়েছে। আগামী বিহার নির্বাচনে আপনারা দেখতে পাবেন কংগ্রেস খুব খারাপ ফল করবে। গতবারও করেছিল তাদের একগুঁয়েমির জন্য, আর এবার তারা করবেন রাহুল গান্ধী নিজের জন্য। রাহুল গান্ধী নিজে যে হাওয়াটা তুলেছিলেন, যে কংগ্রেসকে সারা দেশে জাগিয়ে তুলেছিলেন, সেই রাহুল গান্ধী সেই হাওয়াটাকে নিভিয়ে দিয়ে বিদেশ ঘুরতে চলে গেলেন। ফলে বিহারে কিন্তু এবারে ফল কংগ্রেসের খারাপ হবে এবং তেজস্বী যাদব কংগ্রেসের যে জোট, সেই জোট ইন্ডিয়া ব্লক, তারা যে ক্ষমতায় আসবে এই সম্ভাবনাটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। এটার কারণ রাহুল গান্ধী নিজে। তিনি যদি মাটি কামড়ে বিহারে পড়ে থাকতেন, বিহার নির্বাচনটাকে তিনি বের করে আনতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি চলে গেলেন বিদেশে। এই রকমভাবে কিছুদিন দেশে আন্দোলন করব, তারপরে বেশ কিছুদিন দেশের বাইরে গিয়ে ছুটি কাটাবো, এই রকম আনন্দের পলিটিক্স, এরকম অ্যামেচার পলিটিক্স ভারতে চলবে না, চলে না। আজকে আমরা বিজেপিকে দেখেছি একটা নির্বাচন হওয়ার পর ঠিক রেজাল্ট বেরোনোর পরের দিন থেকে তারা পরবর্তী নির্বাচনের জন্য তৈরি হয়ে যায়।
তৃণমূল কংগ্রেসকে দেখেছি যারা একটা নির্বাচন শেষ হওয়ার পরের দিন থেকে রেজাল্ট বেরোলো, রেজাল্টের অ্যানালিসিস হলো, কোথায় কোথায় তাদের দুর্বলতা সেইটা দেখে নিয়ে তারপর তারা ফিল্ডে নেমে যায়। কিন্তু কংগ্রেস সর্বত্র গয়ঙ্গচ্ছ ভাব। বড় বড় রাজ্যগুলোতে কংগ্রেস নেই। পশ্চিমবাংলায় কংগ্রেসের অবস্থান কিচ্ছু নেই, শূন্য। বিহারে তাই, তামিলনাড়ুতে তাই। মানে বড় রাজ্যগুলোতে কংগ্রেসের অবস্থান ধীরে ধীরে কমে যাচ্ছে। অথচ 100 বছর পার করা একটা দল, তারা সারা ভারতবর্ষে তাদের সংগঠন থাকবে, হারুক জিতুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই সংগঠনে মন নেই রাহুল গান্ধী। তিনি গিমিক তৈরি করতে চাইছেন, তিনি খবর হতে চাইছেন, খবর হচ্ছেনও, মিডিয়া তাকে এড়াতে পারছে না। যতই গদি মিডিয়া নরেন্দ্র মোদী করুক, কিন্তু রাহুল গান্ধীর অ্যাক্টিভিটিতে তারা তাকে দেখাতে বাধ্য হচ্ছে, মানুষের কাছে তিনি পৌঁছচ্ছেন বিভিন্নভাবে। কিন্তু তারপরে কোথায় কি, তারপরে তিনি আবার বিদেশ চলে যাচ্ছেন, তার আর দেখা নেই। এবার তার দেখা নেই বলে মানুষ হতোদ্যম হচ্ছেন। এইরকম একটা মানুষকে ভরসা করে মানুষ কত দূর এগোবে? তো ইন্ডিয়া জোটের মতন একটা জোটে যদি ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রী থাকতেন, তাহলে হয়তো ইন্ডিয়া জোটের এই দুরবস্থাটা হতো না। কিন্তু রাহুল গান্ধীর অ্যামেচার পলিটিক্সের জন্য ইন্ডিয়া জোট ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিহারে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকমভাবে যদি চলতে থাকে, কংগ্রেস কিন্তু মানে আগামী কয়েক প্রজন্ম ভারতবর্ষের ক্ষমতায় আসবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি প্রধানমন্ত্রিত্ব চান না, কিন্তু তার হাতে যদি নেতৃত্ব দেওয়া যেত, কারণ তিনি ট্রায়েড অ্যান্ড টেস্টেড, তিনি বিজেপিকে আটকে বারবার দেখিয়ে দিয়েছেন তিনিই পারেন। তো সেই মানুষটাকে যদি দায়িত্ব দেওয়া হতো ইন্ডিয়া জোটের, তাহলে হয়তো এত করুণ দশা ইন্ডিয়া জোটের দেখতে হতো না। আমার মনে হয় যে ইন্ডিয়া জোটের অবিলম্বে নেতৃত্ব বদল করে এমন একজনকে আনা উচিত, যিনি মানে সর্বক্ষণ ভারতে থেকে ভারতের নেতৃত্ব দিতে পারবে। আর এমন একজন নেতৃত্ব আনা উচিত যাকে বিজেপি রীতিমতো ভয় পায়, আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ না। বিজেপি সব জায়গায় হম্বি তম্বি করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে একটা কালির আঁচড় লাগাতে পারেন। তার দলের অনেক নেতাদেরকে গ্রেফতার করে নিয়েছে সিবিআই, ইডি, তারপর তাদেরকে জেল খাটিয়েছে, তারপরে প্রমাণ করতে পারেনি, তারা জেল থেকে বেরিয়ে এসছে, কেউ কেউ এখনো জেলে আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে একটা কালির ছিটে কোনো রাজনৈতিক দল লাগাতে পারেনি। রক্তের ছিটে অনেক লাগিয়েছে বামপন্থীরা, কিন্তু কালির ছিটে লাগাতে পারেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ব্যক্তিত্বকে যদি ইন্ডিয়া জোট তাদের মুখ করে সামনে এগোয়, আগামী দিনে তারা ভালো ফল করবে। নয়তো আপনারা বুদ্ধিমান দর্শক ভালো জানেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল আমাদের কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হবে না, কারণ আগামীকাল যেভাবে তার স্বরে মাইক এবং পটকা ফাটবে, তাতে সম্ভবত স্টুডিওতে বসে কোনো অনুষ্ঠান করা যাবে না। দেখা যাক, চেষ্টা করব অনুষ্ঠান আনার। যদি না আনতে পারি, মনে করবেন আমরা দীপাবলির ছুটি কাটাচ্ছি। এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।